শুরুতে আমি বলি এইটার গবেষণার একটু বিষয়বস্তুটা বলি যে আমি এই মুহূর্তে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে সেন্ট্রাল ইউরোপের ইউনিভার্সিটিতে আছি এবং আমার পোস্ট ডক্টরাল রিসার্চের পার্ট হচ্ছে এটা। এবং আমি এই কাজটা করার জন্য পলিটিক্যাল সায়েন্সের কয়েকটা পলিটিক্যাল থিওরি, পপুলিজম যে থিওরি, আমি সেই থিওরিটা সহযোগিতা নিয়েছি। বিশেষ করে এই আওয়ামী লীগের যে রেজিমটা, এই রেজিম নিয়ে খুব বেশি কাজ হয়নি এবং এটা একটা ইন্টেলেকচুয়াল জগতেও এটা এক ধরনের একটা সারপ্রাইজ যে গত 15 বছর ধরে একটা রেজিম সাস্টেইন করতেছে, সার্ভাইভ করতেছে, অথচ আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট এখানে আছে কাজী মাহবুব ভাই থাকলে হয়তো ভালো হতো। আমি নিজে পলিটিক্যাল সায়েন্টিস্ট নয়, আমি তো থিওলজি, কিন্তু আমি সেই কথাটা পরে বলবো। তারপরে দেখা গেল কি এই পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলতে হচ্ছে, তা আমি মনে করি যে এটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা বললে এটা হয়তো আরো ভালো হবে। আমি বেসিক্যালি যে থিওরি নিয়ে কাজ করতেছি সেটা পপুলিজম, এবং পপুলিজম একটা ভেরিয়েন্ট হচ্ছে এথনো পপুলিজম, এবং আমি সরাসরি সেই থিওরিটাকে ব্যবহার করে আওয়ামী লীগের এই রেজিমটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি এবং কেন এই ধরনের একটা রেজিম এতদিন সার্ভাইভ করলো। যদিও এই কাজটা আমি শুরু করেছি আওয়ামী লীগ পতন হওয়ার অনেক আগে। এটা ইটস নট লাইক যে আওয়ামী লীগ হওয়ার পরে দুঃসাহস দেখিয়েছি, পতনের পরে বিষয়টা তা। এবং আমি ওই কথাগুলো পরে আসবো। আমি শুরুতেই আমার প্ল্যানটা সম্পর্কে বলি। আমি শুরুতে একটু যে থিওরিটা নিয়ে আমি কাজ করতেছি সেই থিওরি সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। এরপরে এই বেঙ্গলি আওয়ামিজম যে টার্মটা আপনারা দেখতেছেন, আমি এই টার্মটার পরে এক্সপ্লেন করবো। দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ মাই ডিসকাশন। এটাতে আমি সবার শেষে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে এটার ফলে এখানে কি ধরনের ইম্প্যাক্টটা পড়ছে সোসাইটিতে বা রাষ্ট্রের স্ট্রাকচারে, সেটা আমরা ইন্টারন্যাশনাল সোর্স থেকে দেখবো যে এটার ইম্প্যাক্টটা কোন স্কেলে এখানে পড়ছে। এই ইম্প্যাক্টটা দেখার পরে আমি কি এক্সপ্লেন করবো প্রসেস, যে কেন এই ইম্প্যাক্টটা পড়লো। এটা হচ্ছে মোটামুটি আমার একটা প্ল্যান। এখন আমি আসি যে থিওরিটা আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে এথনো পপুলিজম থিওরি আমি এখানে ব্যবহার করেছি। এটা বেসিক্যালি পপুলিজম, আমরা পপুলিস্ট বলতে কাদেরকে চিনি? পপুলিস্ট বলতে আমরা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের নাম জানি, ইভেন হাঙ্গেরির ভিক্টর অরবানের নাম আমরা জানি, এই যে পপুলিস্ট। ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, এই সমস্ত স্টেটে আমরা পপুলিজম বলি। এই পপুলিজম আবার লেফট উইং পপুলিজম আছে, রাইট উইং পপুলিজম আছে। তো আমরা একটা স্টেটকে তখনই পপুলিজম বলি, দিস ইজ আ পপুলিস্ট স্টেট, তখন বলি পলিটিক্যাল সায়েন্সের এই থিওরিটাকে ইনভেনশন করা হয়েছে। ইটস আ স্টাইল অফ পলিটিক্স। স্টাইলটা কি ধরনের স্টাইল? এখানে যদি আমরা দেখি দুইটা বৈশিষ্ট্য দেখি, তখন আমরা এটাকে পপুলিস্ট বলতে পারি। নাম্বার ওয়ান, আমরা যখন দেখি যে পিপল ভার্সেস এলিট, এক ধরনের ডিকোটোমাস রিলেশনশিপ আমরা যখন দেখতে পাই। ফর এক্সাম্পল, একটা গ্রুপ বলতেছে যে উই আর দ্য পিপল আর দ্য সাফারার। লুক এট দ্য ট্রাম্পের বক্তব্য দেখবে যে পিপল বলতেছে অল দ্য টাইম। তারা একটা জনগোষ্ঠীর কথা বলতেছে, সেই জনগোষ্ঠীদেরকে কারা সাফার করাচ্ছে? এক ধরনের এলিট সাফার করাচ্ছে। সেই এলিটটা আবার কারা হবে এটা ডিপেন্ড করে দুটো বিষয়ের উপর। আমি যখন লেফট উইং পপুলিস্ট দেখবো, লেফট উইং এ দেখবো তারা ব্লেম দিচ্ছে অল দ্য টাইম। ফর এক্সাম্পল, তারা বলবে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রামগুলো হচ্ছে আমার এখানে প্রবলেম, ইউরোপীয় ইউনিয়ন একটা প্রবলেম। কিন্তু যখন তারা আবার রাইট উইং এ যাবো, রাইট উইং পপুলিস্টরা তারা এথনিসিটি, তারা এন্টি মাইগ্রেন্ট, কারণ তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট থেকে সবার উপরে এটাকে স্থাপন করতেছে। তো এইটা একটা ডিকোটোমাস রিলেশনশিপ তৈরি হবে কাদের মধ্যে? নিজস্ব জনগোষ্ঠীর মধ্যে তৈরি হবে। তাহলে এইটা একটা জায়গা। দ্বিতীয় যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে ম্যানিকিয়ান ওয়ার্ল্ড ভিউ, বা আমরা জরস্ট্রিয়ান রিলিজিয়নে মানিবাদ নামে একটা কনসেপ্ট আছে, গুড এন্ড ইভিল। ফর এক্সাম্পল, পলিটিক্স এর মধ্যে পোলারাইজেশন থাকবে। পোলারাইজেশন থাকবে কিনা? যদি পলিটিক্স এর মধ্যে যদি পোলারাইজেশন না থাকে, তাহলে বিএনপি আওয়ামী লীগ কেন হবে? তার মানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা মনে করে টু সাম এক্সটেন্ট পোলারাইজেশন ইজ ওকে, বাট পোলারাইজেশনটা যখন হয় যে দিস ইজ গুড এন্ড দিস ইজ ব্যাড, ফর এক্সাম্পল আওয়ামী লীগ বিএনপি কে বলতেছে যে বিএনপি ইজ রাবিশ, এটা হচ্ছে যে
আমি নিজেকে দাবি করতেছি যে আই এম দি গুড, আর একজনকে বলতেছে হি ইজ ব্যাড। এই গুড এন্ড ব্যাড আমি যখন সেই জাজমেন্টের জায়গায় যাচ্ছি, পোলারাইজেশনকে শুধু পোলারাইজেশনের জায়গায় না রেখে আমি যখন এইটাকে এইটার উপরে ভ্যালু আরোপ করতেছি যে দিস ইজ গুড এন্ড দিস ইজ ব্যাড, তখন এই পোলারাইজেশনটা সিভিয়ার আকার ধারণ করে, এবং এইটা হচ্ছে গণতন্ত্রের জন্য খারাপ। এই কারণে যে টোটাল যে ডিসকাশনটা, ডিবেটটা, যে কেন পপুলিজম ডেমোক্রেসির জন্য খারাপ, সেটা একটা বিশাল আলোচনা। আমি সেই আলোচনায় যাব না, কারণ যখন একটা পপুলিস্ট সরকার আসে, তারা এসে কি করে, সরকারের একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের যে ইনস্টিটিউশন গুলো থাকে, ইনস্টিটিউশন গুলোকে অ্যাটাক করে, বিকজ সে একটা অ্যাবসলিউট কন্ট্রোল এস্টাবলিশ করতে চায়। অ্যাবসলিউট কন্ট্রোল এস্টাবলিশ করতে চায় ওভার হোয়াট, ওভার দ্য স্টেট। কারণ যদি জুডিশিয়ারি এক্স্যাক্টলি যদি ফাংশন করে, তাহলে প্রাইম মিনিস্টারের পাওয়ার দেখাতে পারবে না, কেউ শেখ হাসিনা হয়ে উঠতে পারবে না। যদি এখানে ইলেকশন কমিশন যদি এক্স্যাক্টলি এবং ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, তাহলে এখানে একজন প্রাইম মিনিস্টার কখনো স্বৈরাচার হয়ে উঠতে পারবে। কিন্তু পপুলিস্ট লিডাররা সবার আগে যে কাজটা করে, তারা যেহেতু ওই যে গুড এন্ড ব্যাড এর তৈরি করে ক্ষমতায় আসে, তারা স্টেট স্ট্রাকচার গুলোকে এই ট্র্যাডিশন প্রোটেকশনিজম, যেটা প্রোটেকশন থাকে যে স্টেটের, সেটাকে ভেঙে নতুন ভাবে স্টেট তৈরি করার কথা বলে, এবং এটা আস্তে আস্তে কি হয়, অথরিটারিয়ানিজমের দিকে আস্তে আস্তে এটা মুভ করে। এর চেয়ে ভয়ঙ্কর আমি যে থিওরিটাকে ব্যবহার করতেছি, সে এথনো পপুলিজম। যখন পপুলিজমের সাথে এথনিসিটি যোগ হয়ে যায়, তখন এইটা মাত্রাটা আরো তীব্র হয়ে যায়, এবং এই তীব্রটা হয় কেন, দুটা কারণে। আমি এখন এই থিওরির সাথেই এথনো পপুলিজমটাকে, পপুলিজম আমরা দেখলাম যে এখানে একটা ম্যানিকিয়ান ওয়ার্ল্ড ভিউ কাজ করে, গুড এন্ড ব্যাড। আমরা মনে করি উই আর গুড এন্ড দে আর ব্যাড। এই গুড এন্ড ব্যাড থেকে পোলারাইজেশনটা চরম আকার ধারণ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি যখন এথনো পপুলিজম করব, তার মানে এখানে এথনিসিটি ইট উইল ওয়ার্ক, এবং তখন ডুয়াল সভারেন্টি কাজ করে। এথনিসিটির ক্ষেত্রে কি করে, ডুয়াল সভারেন্টি কাজ করে। বিকজ আমার যখন একটা ন্যাশনাল স্টেট তৈরি হয়, ন্যাশনাল স্টেট তৈরি হওয়ার পরে সেই ন্যাশনাল স্টেটের এগেইনস্টে বাকি যে আমার কম্পিটিটর স্টেট গুলো থাকে, তারা কি থাকে, তারা ওটা কম্পিটিটর হয়ে থাকে, তাহলে একটা এনিমি স্টেট হিসেবে থাকে। ফর এক্সাম্পল, পাকিস্তানের সাথে যে সম্পর্কটাকে আমরা মেইনটেইন করেছি ওভার দ্য লাস্ট 54 ইয়ার্স, এক্সেপ্ট জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সময়টুকু, আমরা কিন্তু টোটালি কি করছি, আমরা পাকিস্তানকে একটা এনিমি স্টেট হিসেবে ট্রিট করছি লাস্ট 15 ইয়ার্স। পাকিস্তান কি আমাদের বন্ধু স্টেট ছিল, নাকি এটা আমাদের এনিমি স্টেট ছিল? এটা আমাদের এনিমি স্টেট ছিল। এবং আমরা সবসময় বক্তব্যে দুইটা জিনিস পেতাম, একটা হচ্ছে যেটা পাকিস্তানের দোষ বলা হতো না, তার মানে হচ্ছে এই যে আমরা ভিতরে যে এলিটদেরকে দেখলাম পপুলিজমের ক্ষেত্রে যারা ব্যাড, পপুলিজমের ক্ষেত্রে আমরা যে এলিটদেরকে কল্পনা করলাম, যাদের আমরা ব্যাড বলতেছি, বা এই এলিট কিন্তু পলিটিক্যাল এলিটও হতে পারে, ফর এক্সাম্পল অপোজিশন গ্রুপ এলিটও হতে পারে, যাদেরকে আমরা ব্যাড বলতেছি। এই ব্যাডরা যখন এই বাঙালিদের এগেইনস্টে গিয়ে পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করতেছে, তখন এই ব্যাডরা আরো তীব্র আকার ধারণ করে। আমি কি বুঝতে পারলাম এই ব্যাপারটা, যে পপুলিজম যখন এথনো পপুলিজম হয়ে যায়, তখন এটার সাথে ডুয়াল সভারেন্টি কাজ করে। আমার স্টেট বাইরের নেশন দ্বারা কি হচ্ছে, এই এলিটরা, ইন্টারনাল এলিটরা, দে বিকাম দ্য পার্ট অফ দ্য এক্সটার্নাল এনিমি, লাইক দ্য পাকিস্তান স্টেট। ফর এক্সাম্পল, যেভাবে আমাদেরকে গালি দেওয়া হতো যে এরা পাকিস্তানি, পাকিস্তানের দোষর, এইখানে কাজ করতেছে কোনটা, আমার নিজস্ব যে স্টেটের যে সত্তা, এই সত্তার এগেইনস্টে গিয়ে এই ফোর্সটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি এথনো পপুলিজম। আমি এই এথনো পপুলিস্ট থিওরিটাকে দিয়ে আওয়ামী লীগ রেজিমটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আগেই, বিকজ আমরা জানি যে হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ, যার কারণে আমি দিস ইজ দ্য ইফেক্ট, বাঙালি আওয়ামিজমের ইফেক্টটা হচ্ছে আমি এখন শো করতেছি, এবং আই উইল নট স্পেন্ড টাইম হিয়ার। আমি চলে যাব আমার
ওই পার্টটাতে আমি চলে যাবো। আপনারা দেখেন এখানে জাস্ট ইফেক্টটা দেখেন, আমি এখানে যে ডেটাগুলো ব্যবহার করছি এই সব ডেটাগুলো হচ্ছে ভিডেম থেকে নেওয়া, মানে ডেমোক্রেসি, ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউশন থেকে সবগুলো ডেটা এখানে ব্যবহার করা। এখানে খেয়াল করে দেখবেন যে ডেমোক্রেসি ইন্ডেক্স আমাদের মিলিটারি 2008 সালে যেরকম ছিল তারপর থেকে দেখেন 9 সালে ইলেকশনের পর থেকে এটা ক্রমাগত ডাউনওয়ার্ড, এটা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। আমাদের ডেমোক্রেসির কোয়ালিটি ওভারঅল যে লং টাইম যে ডেটা এটা একদম ডাউনওয়ার্ড। শেষে 22 সালের পরে গিয়ে আবার একটু দেখা যাচ্ছে যে একটু স্পেস দিয়েছিল অপোজিশন পার্টিকে। আমরা দেখলাম যে 22 সাল 23 সালে এই সময়টা বিএনপি একটু বিভিন্ন প্রোগ্রামগুলোতে করতে পারছে, ওইখানে একটু দিয়ে আবার আপওয়ার্ড ট্রেন্ড। কারণ ওভারঅল আমরা দেখতেছি যে ডেমোক্রেসি ট্রেন্ডটা এটা বাংলাদেশে, আমি বলতেছি যে এটা আমার এক্সপ্লেইন করা দরকার নেই, আপনারা এটা ইজিলি ইউ ক্যান ফিল ইট যে এখানে ডেমোক্রেসি দেখে কিরকম ছিল। আপনার ভোটার টার্নওভার দেখেন, তারা এত জালিয়াতি করেও যে টার্নওভার দেখাইছে সেই টার্নওভারটাও সবসময় ছিল ডাউনওয়ার্ড। আমাদের 1990 সাল থেকে শুরু করে দেখেন এখানে 2014 সালে আমাদের ভোটার টার্নওভার এটা বেলো মানে তারপর তারা 40% উপরে দেখাইছে, অথচ ওইখানে 154 কনস্টিটিউন্সি ওয়ার আনকন্টেস্টেড, বাট স্টিল ওরা হিসাব তো দেখাই দিছে। তারপরে আসি যে 2018 সালে যখন তারা ইলেকশনে অংশগ্রহণ করলো, দিনের ভোটটা রাতেই করে ফেললো, ভোটার টার্নওভার আবার এখানে বেশি আসছে। যতই তারা বেশি কম দেখা, আবার দেখে 2024 সালে এসে তাদের ভোটার টার্নওভার একেবারেই লো, ইটস অলমোস্ট বিলো 40%। আপনি ফ্রিডম অফ প্রেসের কথা বলেন, ফ্রিডম অফ প্রেস র্যাঙ্কিং এ আমাদের অবস্থা দেখেন যে 165 আউট অফ 180, মানে অলমোস্ট আমরা সিরিয়া, আফগানিস্তান এই সমস্ত স্টেট গুলোর যে তার চেয়েও কিছু কিছু ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে লো। এখন হয়তো এটা আবার হয়তো 2014 এসে 24 এ সেটা রাইজ করছে, বাট আপ টু 2024 ও 165। সবচেয়ে বড় কথা একাডেমিক ফ্রিডমের অবস্থা দেখে একেবারেই, মানে মিলিটারি রেজিমও আমাদের অবস্থা কখনো এরকম নেই। আমাদের যে মিলিটারি রেজিম গুলো ছিল, আমাদের একাডেমিক ফ্রিডম এই যে একেবারে তলানিতে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে 2022 সালে এসে একেবারেই এটা একাডেমিক ফ্রিডমের অবস্থা খুবই খারাপ। এবং আমরা জানি যে এটা ইম্প্যাক্টটা কোথা থেকে এসেছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বেশ কিছু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে পার্টগুলো ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে স্যাক করা হয়েছে, একাধিক শিক্ষক এইটার হেনস্থার শিকার হয়েছে। ইভেন আওয়ামী লীগের ভিতরে যারা শিক্ষক, প্রফেসর রহমতুল্লাহ, প্রফেসর ইমতিয়াজ, তারা আওয়ামী লীগ করা, কিন্তু তারপরে দেখা গেল তারাও এই পার্টিকুলার ফেনোমেননটা আবার আমার কাছে মনে হয় যে ডুরক্রেমের যে সোশ্যাল ফ্যাক্টটা হচ্ছে যে এটা মানুষ তৈরি করে, আবার মানুষকে এটা কন্ট্রোল করে, এটা হলো সোশ্যাল ফ্যাক্ট। ফর এক্সাম্পল আমরা এখানে বসে আছি, আমি কথা বলতেছি, আপনারা কি কথা বলতেছেন না? What? This is social fact. When somebody is talking, you should listen to him. This is social norms. You can say social norm. Social fact হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষই তৈরি করে, আবার মানুষকে আবার ওইটা কন্ট্রোল করে। মুক্তিযুদ্ধের চেতনাটাকে এমন করা হয়েছিল যেটা শুধু বিএনপি কে বা জাতীয় পার্টিকে কন্ট্রোল করেনি, এটা আওয়ামী লীগকেও কন্ট্রোল করছে। তার উত্তম উদাহরণ হচ্ছে প্রফেসর রহমতুল্লাহ, প্রফেসর ইভেন ওই যে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর, সে তো আওয়ামী লীগের, কিন্তু সে বঙ্গবন্ধুকে নিয়ে একটা কমেন্ট করার কারণে কি হয়েছে, তাকে সাফার করতে হয়েছে, তার পথ চলে গেছে, সে পরে আর মেয়র হইতে পারে নাই, পরে আবার মাপ সাপ চেয়েছে। আমরা ওই মধ্যযুগের ইতিহাস যে রাজা হেনরি কিং যখন সে পোপের বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং তারপরে সে 3 দিন 3 রাত খালি গায়ে এবং খালি পায়ে গিয়ে পোপের সামনে দাঁড়িয়ে ছিল ক্ষমা ভিক্ষা করে। তো ইটস লাইক দ্য সেম সিচুয়েশন ওয়াজ দেয়ার। পরে আবার মেয়র জাহাঙ্গীর গিয়ে মাপ সাপ চেয়ে দিয়ে পরে আবার মাপ পেয়েছে। একইভাবে হেনরি এইট অফ বহিমিয়া, সেও ওটা মাপ পেয়েছিল পোপের কাছ থেকে। সিমিলার সিচুয়েশন হ্যাপেন ইন বাংলাদেশ। এরপর দেখেন পলিটিক্যাল পার্টিস, আমি এদের একটা পলিটিক্যাল পার্টি মুভমেন্ট, তাদের ব্যারিয়ার। এক কথায় ডেমোক্রেসি যত ইন্ডিকেটর আছে, আপনারা যদি যে কোনো ইন্টারন্যাশনাল ইয়াতে যদি
ইয়া যদি ফলো করেন দেখবে যে যে ইন্ডিকেটর গুলো আছে, ইন্ডিকেটর গুলো বলতেছিল যে আমাদের যেমন দেশে স্বাস্থ্যটা ভালো নয়, এটা ভালো দিকে যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে এত কিছু হয়ে গেল, যে যে আলোচনাটা আমি আগে সূত্রপাত করেছি যে বাংলাদেশে এত কিছু হয়ে গেল 15 বছর ধরে, পলিটিক্যাল সায়েন্টিস্টরা কি ঘুমাচ্ছিল? আসলে তারা ঘুমাচ্ছে। যার কারণে আপনারা এখানে দেখেন তিনটা কাজ। একটা হচ্ছে আলিরিয়াস, এই যে প্রথম যে প্যালগ্রেড থেকে যে বইটা বোর্ডিং ইন হাইব্রিড রেজিম, আলিরিয়াস সর্বপ্রথম 2018 সালে ইলেকশনের পরে আলিরিয়াজের ঘুম ভাঙছে। 18 সালের আগে আলিরিয়াজের ঘুম ভাঙে কি হচ্ছে, আলিরিয়াজের ঘুম ভাঙে 18 সালে এসে আলিরিয়াজ প্রথম এই সরকারটাকে একটা হাইব্রিড রেজিম হিসেবে সে এটাকে আর্গুই করবে এই বইটাতে। এবং তার বইটা খুব ছোট্ট বই, এটা চটি বইয়ের মতো, বাট এই বইয়ে তিনি সর্বপ্রথম এসে বললো যে এটা হাইব্রিড রেজিম। এরপরে আমি নগণ্য ব্যক্তি দেখলাম এই ফিল্ড ফাঁকা, কোনো কেউ নাই, কোনো খেলোয়াড় নাই, যে বনে বাঘ নাই সে বনে তো শিয়ালি বাঘ, তাই না? তো দেখলাম যে বন ফাঁকা, কোনো কেউ নাই, তখন আমি ইন্টারভিউ করলাম। ইন্টারভিউ করে যে পরের লেখাটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে রাইজ অফ কম্পিটিটিভ অথরিটেরিজম, এবং আমি প্রথম একাডেমিক্যালি এই সরকারকে অথরিটেরিয়ান সরকার হিসেবে একাডেমিক্যালি এটাকে লিখি। তার পলিটিক্যাল সায়েন্স হিসেবে ঘুমাচ্ছিল। তখন তারা এখানে এই বাটোয়ারা রাজনীতি করতেছিল, কিভাবে বাটোয়ারা করে এটার বেনিফিশিয়ারি হওয়া যায়। আবার আলিরিয়াস একইভাবে 24 সালে এসে তিনি হাইব্রিড রেজিম থেকে কিছুটা আমার লাইনে চলে আসলেন। উনি দেখলেন আমি তো লিখে ফেলছি অথরিটেরিয়ানিজম নিয়ে, এখন তিনি এটাকে বললেন দিস ইজ অ্যান ইলেকট্রাল অটোক্রেসি। সো এই যে রেজিমটা আমরা কন্টিনিউয়াসলি দেখতেছি, যে রেজিমটা এরকম 15 বছর ধরে একই জায়গায় আছে, এবং এই জায়গাটায় আলিরিয়াস এবং আমি ছাড়া অন্য কেউ এই রেজিম নিয়ে কোনো আলোচনায় সামনে নিয়ে আসে, মানুষকে জানতেই দেয়। এটা একাডেমিক ফেইলার। এত বড় একটা দেশ, একমাত্র আলিরিয়াস তো দেশের বাইরে থাকে। আমি মনে হয় আমি এই লেখার পরে একাধিক কল পেয়েছি যে আমি রিয়েলি থিঙ্কিং অফ স্টেইং ইন অস্ট্রেলিয়া। আমি যখন লিখি তার কিছুদিন পরে আমি অবশ্য দেশে চলে আসছি, এবং সবাই সারপ্রাইজ হয়েছিল যে এই লেখার পরে ও আবার দেশে আসবে কি হবে। and this is the beginning of my writing. এবং তখন থেকে এই পলিটিক্যাল সায়েন্স দেখলাম ফাঁকা, এখানে তো কাউকে না কাউকে থাকতে হয়। আমি থিওলজি ছেড়ে দিয়ে এই পলিটিক্সের দিকে চললাম, এবং আমার এখনো একাধিক কাজ, কিছু কাজ পাবলিশ হয়ে গেছে যেটার সাথে জিওপলিটিক্স এবং রাজনীতি যেটার সাথে জড়িত আছে, এবং একই সাথে আরো কিছু কাজ চলমান আছে যেগুলো কাজ আমরা অনেক আগে ইনিশিয়েট করেছি। যে আওয়ামী লীগ কিভাবে ডিহিউম্যানাইজ করছে, এই অপোজিশনকে কিভাবে ডিহিউম্যানাইজ করছে, আমরা ডিসকোর্স অ্যানালাইসিস করেছি, সেটাও আন্ডার রিভিউতে আছে। এবং তখন থেকে বেসিক্যালি আমার এই 20 সাল থেকে এটা আমার শুরুর লেখা। মাঝখান থেকে যারা দেখতেছে রাইজ অফ কম্পিটিটিভ অথরিটেরিজম, এরপর থেকে পলিটিক্সে আসলে একাডেমিক্যালি পলিটিক্সে আমার সরাসরি ইনভলভমেন্ট শুরু, এখান থেকে শুরু। তো এই প্রচেষ্টাগুলো হয়েছে, বাট দিস ইজ ভেরি একেবারেই এটা খুবই নগণ্য। এরই ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম যে এই রেজিমটাকে আরো ডিফারেন্টলি প্রেজেন্ট করা সম্ভব। আমি 23 সাল থেকে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি, এবং কিছু ডেটা তথ্যপত্র আমি সেভ করতে থাকি যে কোনগুলো আমার ডিসকোর্স অ্যানালাইসিসের জন্য কোন তথ্যপত্রগুলো আমার প্রয়োজন হবে, এবং সেইটারই একটা পার্ট আমি আজকে আপনাদের পেছনে ইয়ে করবো। এখন আমি আমার মূল আলোচনায় এখন ঢুকবো, এবং আমি যে টার্মটা কয়েন করেছি বাঙালি আওয়ামিজম, এবং এখানে বাঙালি ওই যে আমরা দেখলাম এথনো পপুলিজম, এই এথনোটা হচ্ছে আমার বাঙালি সত্তা, আর পপুলিজমটা হচ্ছে আওয়ামিজম। সো এইটা দিস ইজ এথনো পপুলিজম। ইউ সি দ্য লিঙ্ক। আমার ন্যাশনালিটি হচ্ছে কি বাঙালি, আমার বাঙালি জাতিসত্তা, আর পপুলিজমটা হচ্ছে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এইটা একটা পপুলিস্ট ন্যারেটিভ। সো এই দুইটা মিলে এটা এথনো পপুলিস্ট। আমি এভাবে এটাকে কানেক্ট করার চেষ্টা করছি। এখন এইখানে এই আলোচনার শুরুতে আমি এই জায়গাটা খুব দুর্বল, জাস্ট ফুটনোটে আমি দুই একটা কথা বলে আমার আলোচনায় যাবো, কারণ ওই ফুটনোটে দুই একটা কথা খুব ইম্পর্টেন্ট। ফুটনোটের কথাটা হচ্ছে প্রথম একটা বক্তব্য, এটা জাস্ট চিন্তা করার জন্য, আমরা চিন্তা করব আসলে কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কখনো, এই যে এখন ভারতের কথা বলা হয়,
এই ভারত কি কখনো এক ছিল? আমি যতটুকু ইতিহাস পড়ছি, পাল আমল, সেন আমল, ব্রিটিশরা আসার আগ পর্যন্ত কমপক্ষে 3টা থেকে 4টা জনগোষ্ঠী এই সাবকন্টিনেন্টে শাসন করছে। একদিকে রাজপুতরা ছিল, আর একদিকে বিশেষ করে একেবারে সাউথ ইন্ডিয়াতে যে 3টা আলাদা ডাইনেস্টি ছিল, যেখানে মুঘলরা কখনো পৌঁছাতে পারে। বিশেষ করে চেলা, চোরা আর পান্ডা, এই 3টা ডাইনেস্টি ছিল সাউথ ইন্ডিয়াতে। কখনো এখানে কেউ প্রবেশ করতে পারে, ইন্ডিজিনাস রুলিং সবসময় হচ্ছে, আনলেস ব্রিটিশরা এসে সর্বপ্রথম মোটামুটি 95% এলাকাকে এক করতে পারছে। ব্রিটিশরা আগ পর্যন্ত ইভেন মুসলমানরাও এই ভারতকে কখনো এক করতে পারে, একভাবে শাসন করতে পারে। এটা হলো একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমরা আজকে যে ইয়ার কথা বলতেছি, এটাকে কি বলবো, যে কমিউনালিজমের উদ্ভব, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার যে উদ্ভব, এই উদ্ভবের পিছনে আমরা মুসলমানদেরকে দায়ী করে থাকি। মুসলমানরা সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে। তারা 1946 সালে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে। প্রশ্ন হলো, তার আগে যখন 5 সালে আমাদের এখানে বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হলো, সেটাকে বিশেষ করে এখানে যে মধ্যযুগের যে আমরা রেনেসা বলি, বেঙ্গল রেনেসা বলি, এই বেঙ্গল রেনেসাস মুভমেন্টটা ইট ইটসেলফ ওয়াজ এ হিন্দু মুভমেন্ট। এবং আমাদের এবং সর্বশেষে সোহরাওয়ার্দী যে এখানে যে ইউনাইটেড বেঙ্গলের কথা বলছে, এই ইউনাইটেড বেঙ্গলও তারা চায় না। কারণ তাদের এই আমরা যেটাকে বলতেছি রেনেসা, এই এদের হিন্দু মানসিকতা, হিন্দু কমিউনিজমের কারণে কিন্তু তারা কি করতে পারে, এই বেঙ্গলটা ইউনাইটেড থাকতে পারে। তারা চিন্তা করছে যদি বেঙ্গল ইউনাইটেড থাকে, তাহলে এখানে যদি মুসলিম সংখ্যা গরিষ্ঠ এবং অ্যাডমিনিস্ট্রেশনটা হবে মুসলিমদের দ্বারা শাসিত, এবং এই জন্য তারা they preferred to be with the India rather than with the United Bengal concept. তারা শেষ পর্যন্ত এসেও এটা বিরোধিতা করেছে। তারপরে কমিউনাল মাইন্ডসেটটা আমি শুধু বলবো না যে যেটা একপাক্ষিক ভাবে বলা হয় যে এটা মুসলমানদের এই চেতনা, এটা শুধু মুসলমানদের চেতনা থেকে আসে না, এটা হিন্দুদের চেতনা থেকে আসছে। এই যে মধ্য যুগে যে রেনেসা আমরা বলি, এই রেনেসার মধ্যেই হিন্দু জাতীয়তাবাদ প্রকট ভাবে তাদের মধ্যে এটা বিদ্যমান। আমি আগে বলি, এই জায়গায় খুব বেশি প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, প্রশ্ন উত্তর করবো, বিকজ এটা কেন বলতেছি, এটা একটা ইয়ে আছে। যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়ে গেল, তো বাঙালিরা তো ইসলামের নাম দিয়ে, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক একটা ভুল বলি আর যাই বলি, যেহেতু আমরা কখনোই একই স্টেট ছিলাম না। মনে করা হয় জিন্না এসে প্রথম স্টেটটাকে ভেঙে দিল, এটা ভাঙার তো বসে আসে না। এইটা হতে পারত ইউনাইটেড বেঙ্গল, এটা হইতে পারত ওইদিকে গিয়ে পাঞ্জাবের ওই আলাদা স্টেট হইতে পারতো, এখানে অনেক কটা স্টেট হতে পারতো, এথনিক জাতি গোষ্ঠীর উপর ভিত্তি করে এখানে স্টেট অনেক কটা হইতে পারতো। কিন্তু সেটা হয়তো মুসলিম এবং হিন্দু জাতীয়তাবাদের উপর ভিত্তি করে দুটা রাষ্ট্র তৈরি হয়েছে। তো এই রাষ্ট্র ফরমেশন ইটসেলফ, এটা তো একটা, এটা যেভাবে ফরমেশন হোক, যখন একটা মুভমেন্ট তৈরি হয়, এখন যারা ইসলাম ভিত্তিক রাজনীতি করতে চায়, ইসলাম ভিত্তিক যারা রাজনীতি করবে, তো তাদের জন্য এইটা একটা ইন্সপায়ারিং ফ্যাক্টর নয় কি, যে রাষ্ট্র তো প্রতিষ্ঠা হয়েছে আমার এটা ইসলাম বানানোর, সেই রাষ্ট্র তো রিয়েলিটি আমি এতদিন পর্যন্ত দেখিনি। আর তাদের যে এই দাবিটা, আমরা তো ঐতিহাসিক ভাবে এরকম কিছু গ্রাউন্ড তৈরি করে দিয়ে রাখছি, এটাকে এইভাবে ফিল করা, এটাকে এইভাবে বুঝবার, আমরা তো এই ফিল্ডটাকে তো তৈরি করে দিয়ে রাখছি। এখন আমার এখানে বক্তব্য হচ্ছে, এই যে একটা জাতি যখন তৈরি হলো এই ইসলামিক আইডেন্টিটির উপর ভিত্তি করে, তখন 1971 সালে এসে, এবং যেখান থেকে আমার ডিবেট এখন শুরু হইতেছে, 71 সালে এসে আমি কি করলাম, রাতারাতি এটাকে বানিয়ে ফেললাম যে একটা ইসলামিক রিপাবলিক স্টেটকে, এটা স্বাধীনতার মাধ্যমে এটা স্বাধীন হয়েছে। এটার মধ্যে এখন এইটা একটা অনেক বড় প্রশ্ন, টু হোয়াট এক্সটেন্ট উই আর সেকুলার, এবং আমি এইটা নিয়েও একটু টুকটাক গবেষণা করার চেষ্টা করেছি। এবং আমি বলি যে এই সুযোগটাই যে জঙ্গি সেকুলারিস্ট, সেকুলারিস্টের মধ্যে কিন্তু ইয়ে আছে, তোমার বিভিন্ন ইয়ে আছে,
একটা গ্রুপ আছে এটাকে হচ্ছে একেবারে রেডিক্যাল সেকুলারিস্ট, বাংলা বলে যেটা জঙ্গি সেকুলারিস্ট, তারাই সুযোগটা নিয়েছে। এটা তো সেকুলারিজম মানে ধর্ম নাই, তারাই সুযোগটা নিয়েছে। কিন্তু আমার কনস্টিটিউশন ডে 1 থেকে যদি প্লুরালিজম থাকতো, মাল্টিকালচারালিজম থাকতো, তাহলে কিন্তু এখান থেকে জঙ্গি সেকুলারিস্টের পয়দা হইতো, কিন্তু জন্মই হইতো। এবং এইটাকে ব্যবহার করে উল্টো দিকে ইসলামিক রাজনীতিটাও এরকম আকার ধারণ করতে লাগে। এই শব্দ কয়েনের ক্ষেত্রেও একটা রাজনীতি আছে, এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে দুই দিকে রাজনীতি দিতে পারে। এখন আমার এখানে বক্তব্য হচ্ছে যে ইনিশিয়ালি যেভাবে সেকুলারিজমটাকে ইনকর্পোরেট করা হয়েছে এই যে 4টা মূলনীতি দিয়ে, এটা ডে 1 থেকে এই বাঙালি জাতীয়তাবাদ ছিল এন্টি ইসলামিক। এই জাতীয়তাবাদের শত্রু কারা? আমি যে জাতীয়তাবাদ পয়দা করলাম, এই জাতীয়তাবাদের শত্রু কারা? এই শত্রুটা হচ্ছে এখানকার প্র্যাকটিসিং মুসলিমরা। কিভাবে? এই কিভাবে প্রশ্ন যদি করতে চান আপনি এইখানে দেখেন, যে সমস্ত ইনস্টিটিউশনের নাম ছিল ইসলাম মুক্তিযুদ্ধের পরে 71 সালের পরে, এই সকল জায়গা থেকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, ওই জাহাঙ্গীরনগর নিয়ে কিছু জায়গায় ডিবেট হলো যে জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি ছিল, এটাকে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আবার এখানে দেখেন বেশ কিছু এক্সাম্পল আমি দিয়েছি। এজন্য তাজ হাসমির একটা লেখা আছে, সেই লেখাটা লিখেছিল 1991 সালে। সেখানে ডিটেইলস যে ঢাকা ইউনিভার্সিটির লোগোর মধ্যে কি ছিল দেখেন, এই লোগোটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং আমার কথা হলো যখন রিলিজিয়ন গুলোকে চেঞ্জ করা হচ্ছে, রিলিজিয়াস নেম গুলো চেঞ্জ করা হচ্ছে, যেগুলো হিন্দুদের যুক্ত ছিল কোন হিন্দু নেমকে চেঞ্জ করা হবে। এটা হচ্ছে নাম্বার 1, যে ইসলাম এই শব্দটা যত কিছুর সাথে ছিল সবকিছু থেকে ইসলামকে রিমুভ করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমাদের যে ওই সময় যে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা, এখন এটা একটা নতুন ডিবেট ছিল। তখন তারা বক্তব্য কি ছিল? বক্তব্য ছিল যে এই রাজনৈতিক দলগুলো যুদ্ধপরাধের সাথে কি সম্পৃক্ত, যার কারণে ব্যান করা হয়েছে। ওয়েল ফাইন, যদি 71 সালে এই 4টা ইসলামিক দলের জন্য যদি বলা হইতো যে these Islamist parties are banned due to the war criminals, okay, no problem. The problem is you have banned religion based politics. This is the problem. আমি যদি এটা কনস্টিটিউশনে লেখা থাকতো I banned these Islamic parties due to their crimes against humanity during the 1971 war. Good. Fine. ভবিষ্যতে যদি কেউ রাজনীতি করতে চায়, ধর্মের ভিত্তিতে আমার পাশের দেশে রাজনীতি আছে, সারা পৃথিবীতে রিলিজিয়ন বেসড পলিটিক্স আছে, তাহলে একটা আবার কোথায় আসবে? পারসেপশনটা খেয়াল করেন, সমাজের পারসেপশনটা খেয়াল করেন। আপনি একদিক থেকে সব জায়গা থেকে ইসলামকে তুলে দিলেন, আর একদিকে আপনি রিলিজিয়ন বেসড পলিটিক্সকে নিষিদ্ধ করে দিলেন। তো রিলিজিয়ন বেসড পলিটিক্সকে নিষিদ্ধ করা, এটাও আমি মনে করি এটা একটা এন্টি ইসলামিক সেন্টিমেন্ট তৈরি করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 3 নম্বর যে পয়েন্টটা, বিশেষ করে কারিকুলামের মধ্যে 1971 সালের আগের যে কারিকুলাম, পরের যে কারিকুলাম, এটা ছিল রিলিজিয়ন নির্ভর একটা কারিকুলাম ছিল। 73 সালে যখন ক্ষুদা কমিশন হলো, এই ক্ষুদা কমিশন এসে কি করলো? তারা একটা সার্ভে করলো, সারা দেশে সকল জায়গা থেকে সার্ভে করে দেখলো যে এরা তো সবাই রিলিজিয়াস এডুকেশন চায়, কেউ রিলিজিয়াস এডুকেশনের বিপক্ষে না। এই টিচারদেরকে ইন্টারভিউ করানো, এই ক্ষুদা কমিশন সারা দেশের সকল টিচারদের কাছে এই পাঠিয়ে দিয়েছে, সার্ভে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। দেখা গেল যে এরা রিলিজিয়নের পক্ষে বলল। তখন বাধ্য হয়ে তারা কি করলো? তারা যে পুরোটা করতে চাইছিল, তারা সেটাকে করতে পারলো না। তখন ইসলামিয়াতটাকে তারা অপশনাল হিসেবে রাখে, আগে ছিল কম্পালসরি, পরে এই ধরনের রেসপন্স পাওয়ার পরে তারা কারিকুলামে রেখেছে, বা তারা এটাকে রেখেছে কি হিসেবে? তারা এটাকে রেখেছে হলো অপশনাল হিসেবে, এটাকে তারা রেখেছিল। তাহলে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে বাঙালি জাতীয়তাবাদের একটা কম্পোনেন্ট হলো মুসলিম আইডেন্টিটি। এই মুসলিম আইডেন্টিটিকে তারা অ্যাটাক করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার যেহেতু আর্গুমেন্টটা,
বেসড অন দিস বাঙালি ন্যাশনাল আইডেন্টিটি, এই আইডেন্টিটির জায়গা থেকে হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ বাঙালি আওয়ামিজম দেন, বাঙালি আওয়ামিজম তো তৈরি হলো কি? এখন এই যে বেসিক যে কনফ্লিক্ট বিটুইন দ্য মুসলিম আইডেন্টিটি এন্ড এবং জাতীয়তাবাদ, এই বাঙালি আওয়ামিজমের মধ্যেও আমরা দেখলাম যে এই কম্পোনেন্টটা চলমান, এই বেসিক কম্পোনেন্টটা, এটা আবার এর একটা বেসিক প্রবলেম ছিল বাঙালি জাতীয়তাবাদে। আরো দুটো সমস্যা ছিল। আর একটা সমস্যা ছিল যে তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা কি হবে? এরা কি তাহলে বাই ডিফল্ট বাংলাদেশের নাগরিক, বাঙালি জাতীয়তাবাদ? তারপরে আমি যদি রেশিয়ালি যদি বাঙালি হই, দেন আই এম দ্য পার্ট অফ দিস নেশন। এটা একটা প্রবলেম ছিল। আর একটা প্রবলেম ছিল, তাহলে আমাদের আদিবাসীদের কি হবে, বা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে তাদের কি হবে? এবং এই প্রশ্নটা 1973 সালে পার্লামেন্টে সন্তুল আরমা তারা এই উত্থাপন করে। তখন তাদের উত্তর দেওয়া হয়েছিল, ইউ বেটার ফিল হ্যাপি টু বিকাম বাঙালি, বলে তোমরা বাঙালি হিসেবে গর্ব বোধ করার চেষ্টা করো, ইউ গট আ অপরচুনিটি টু বিকাম বাঙালি। 1973 এই বাঙালি আওয়ামিজম ধারণা এসে জাতির বঙ্গবন্ধু যে হন না, তিনি তো তার চেয়ে অনেক স্মার্ট, সবসময় হয় না বাবার চেয়ে তো তার পরের জেনারেশন অনেক বেশি স্মার্ট। এখন তিনি এখানে বেশ কিছু স্মার্ট পদক্ষেপ গুলো কি আমরা দেখি। ওই বেসিক কম্পোনেন্টটা ঠিক আছে, বাঙালি জাতীয়তাবাদের সাথে যে মুসলিমদের যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভের জায়গাটা ঠিক আছে। আপনি দেখেন এখানে, এবং আমার একটা গবেষণা এখন চলমান যে এইটার রুটটাকে খুঁজে বের করার জন্য কি ধরনের ইসলামোফোবিয়া একটা মুসলিম রাষ্ট্রে, মুসলিম মেজরিটি কান্ট্রিতে আবার মুসলিমরা কি ধরনের ফোবিয়ার শিকার হয়। আমরা জানি যে ইউরোপ আমেরিকায় মুসলিমরা ইসলামোফোবিয়া হয়, কিন্তু মুসলিম মেজরিটি কান্ট্রিতেও ইসলামোফোবিয়া হতে পারে। আমরা দেখেছি সিরিজ অফ আওয়ার সিস্টার, তারা তাদের হিজাবের কারণে একটা মুসলিম মেজরিটি কান্ট্রি তারা কি ধরনের বঞ্চনার শিকার হয়েছে, ডিপ্রাইভেশনের শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে তারা মেকআপ করতে দিবে না, হিজাব করতে দিবে না, আইডেন্টিফাই করা যায় না, হ্যাঁ, কত কথা, কত কিছু। অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রাম তারা করতে দেয়। ছেলেরা এতে গিয়ে একটা সিরাতুল নবীর প্রোগ্রাম করতে দেওয়া হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামগুলো তাদেরকে ফর লং টাইম তারা এটা কোনোভাবেই করতে দেয়। এবং আমি আমার ওই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর অধ্যয়নে ছোট একটা রিসার্চ, সেই রিসার্চে আমি বেশ কিছু ইন্টারভিউ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষককে আমি ইন্টারভিউ করেছি। সেই শিক্ষকরাও বাই ডিফল্ট মাদ্রাসা স্টুডেন্ট হওয়ার কারণে তারা যখন ভাইভা বোর্ড ফেস করছে তাদেরকে বঞ্চনার শিকার হয়েছে, তাদেরকে এডিশনাল প্রশ্ন তাদেরকে করা হয়েছে। দিস আর স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া। এবং এইটা আমরা আই ক্যান গিভ ইউ আ লট অফ এক্সাম্পল। এইটা নিয়ে এটা পেপার হতে পারে যে এখানে ইসলামোফোবিয়ার ধরনটা কেমন ছিল, কোন কোন ক্ষেত্রে কিভাবে কারা। আমি এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এখানে এই ইসলামোফোবিয়া এন্টি মুসলিম আইডেন্টিটিটাকে সাপ্রেস করা হয়েছে, কালচারাল ওয়েতে এটাকে কিভাবে করা হয়েছে। এবং মাহমুদুর রহমানের একটা বই আছে, দ্য পলিটিক্স অফ মুসলিম, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিমস ইন ইন্ডিয়া। এই বইয়ের মধ্যে একটা জায়গায় গিয়ে সে 16 সালে এই বইটা লেখা শেষ করে জেলে ছিল। সে বলছে যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে তার ধর্মীয় গ্রন্থ রাখার কারণে তাকে গুম করা হতে পারে, তাকে অ্যারেস্ট করা হতে পারে। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নাই যেখানে তার নিজস্ব ধর্মীয় গ্রন্থ, এটা কোরআন রাখার কারণে তাকে জঙ্গি বলে চালাই যাবে। এই যে একটা পরিস্থিতি, তো আমরা দেখতেছি এই বাঙালি আওয়ামিজম যা তৈরি করছে, বাঙালি আওয়ামিজমের মধ্যেও ওই যে সেই বেসিক কম্পোনেন্ট অফ যে জাতীয়তাবাদের যে ধারণা যেটা চলে আসছে যে বাঙালি জাতীয়তাবাদ থেকে, সেটা কিন্তু এখানেও চলমান ছিল। সেকেন্ড কম্পোনেন্ট ওই যে প্রো পিপুলের ধারণা, যে পপুলিজমে কি থাকে, প্রো পিপুলের ধারণা। প্রো পিপুল কারা? এখন এই প্রো পিপুলটা তৈরি করা হলো কিভাবে? তাহলে এটার স্টেক হোল্ডার কারা? এই জাতীয়তাবাদের স্টেক হোল্ডার কারা? যারা বাঙালি তারা নো, শেখ হাসিনার জাতীয়তাবাদের ধারণায় এইটার স্টেক হোল্ডার তারা।
ওই যে মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনায় বিশ্বাসী যারা, তারাই হচ্ছে গিয়ে কি এইটা রেসপেক্ট করবে। এখানে এইটা তৈরি করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের টুলস তারা ব্যবহার করছে। টুলস গুলো খেয়াল করবে। টুলস হচ্ছে যে তারা লিবারেশন ওয়ার, আপনি মাইগ্রেশনটা চিন্তা করেন। 2009 সালে ইলেক্টেড হওয়ার পরে শেখ হাসিনা সর্বপ্রথম কি করেন, পার্লামেন্টে বসে তার বাবার বিচারের ব্যাপারটা সামনে নিয়ে আসে। দ্বিতীয় কি বিষয়, জনগণের কোনো বিষয়, তার বাবার বিচার হোক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যুদ্ধাপরাধের বিষয়, টেকিং দ্য হোল নেশন টু দ্য 1971। হোল নেশনকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া হলো? 71 সালে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। 71 সালে ফিরিয়ে নিয়ে গিয়ে অ্যাটেনশন ঘুরে যাওয়া, পুরো জাতি এখন রাস্তায় লাফাইতেছে, ও বিচার হচ্ছে, মনে হয় যে আমার বিচার হয়ে গেল, আমার জাতির আজকে সকল রোগ মুক্তি হয়ে গেল। এরকম ভাইব তৈরি করা হয়নি? গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছিল, এভরিবডি ইজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। এবং এইটারই ধারাবাহিকতা আস্তে আস্তে কি করা হলো, আইন পাস করা হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা বলা যায়। 30 লাখ রেখে যদি কেউ 29 লাখ বয়স হলে 90 বলে তাও চলবে। 30 লাখ এখানে যদি কেউ লেখে, কেউ বলে, কেউ যদি আগেও বলে থাকে, ওই যে ইতিহাস কিন্তু আগে বলে না, ইতিহাস অনেক আগে বলছে। অনেক আগে সে কেন বলে, এই আইন পাস হওয়ার আগেই সে বলছে মুক্তিযুদ্ধের সংখ্যাটা নিয়ে সে তাও প্রকাশ করছে। যেমন আসিফ নজরুল স্যারও যখন দেখতে যে তারা কথা বলতো টকশোতে, গো অ্যান্ড গো ব্যাক ইউ সি, রনি যখন টকশোতে কথা বলতো, শেখ হাসিনা ঠিক আছে, কিন্তু সাঙ্গু বাংলা ঠিক আজি যে এটা একটা ইটস লাইক দ্য প্রফেট, এটা বললে ব্লাসফেমি হয়ে যাবে, ইমিডিয়েটলি ইউ ফল ইনটু দ্যাট এরিয়া, দ্য ব্লাসফেমি হয়ে যাবে, ইউ উইল বি কট। কথা বলার সময় nobody dared to talk against Sheikh Hasina, only the student, তারাই প্রথম, এবং আমি আবার একটা ছোট পিস আমি আগে বলি, তারাই প্রথম এই শেখ হাসিনার এই স্যাক্রেডনেসটাকে ভাঙাই দিয়েছে। এবং সেদিন থেকে মুভমেন্ট, এইটা আমি মনে করি একটা স্পার্কিং মুভমেন্ট, যখন তারা বললো, নিজেদেরকে রাজাকার বললো এবং শেখ হাসিনাকে জবাবদিহি করা বললো, যে শেখ হাসিনা ইজ টু বি ভিলেন্ট, ইজ নট এনি আদার। এই স্যাক্রেডনেসটা শুধু স্টুডেন্টরা এসে ভাঙতে পারছে। এতদিন পর্যন্ত যারা কথা বলছে গো ব্যাক, তারা শেখ হাসিনার বিপক্ষে কেউ কথা বলে, একটা সিঙ্গেল এন্টিটি তারা শেখ হাসিনা রেজিস্টার করতে পারে। কারণ বাই ল, বাই দ্য টেক্সট, এই পরিবার এবং তাদেরকে এই একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং এইটাই ডিফাইন করছে তাদের আদর্শ। এইটার বাইরে যেই চলে গেছে, এবার আওয়ামী লীগের লোক চলে গেছে, সেটা সে আওয়ামী লীগ না, সে এই জাতিসত্তার অংশ না। এখন আসতেছি পরে থার্ড কম্পোনেন্ট, ওই যে বললাম যে এখানে একটা ন্যাশনালিস্টিক ফিলিংস তৈরি করা। আপনি দেখেন এই বাঙালি জাতিসত্তার যে 70 স্টেট যাকে করা হয়েছে, সে কে? পাকিস্তান স্টেট। পাকিস্তানকে সব সময় একটা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়েছে, অল দ্য ওয়ে, অল দ্য ন্যারেটিভ। এবং আমি এখানে ডিসকোর্স, আমার পেপারটা যাদের কাছে অ্যাক্সেস আছে, পেপারের মধ্যে আমি দেখাইছি যে কিভাবে খালেদা জিয়া একটা কথা বলছে, কি একটা গান গাইছিল শেখ হাসিনা, একটা গান, সেটা গান বলছিল, মনে পড়ে গানটা? আই ক্যান নট স্পিক উইথ ইউ, সো আমি এটা বলতে পারবো না। সে গানের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল, মেরে জান মেরে পেয়ারা পাকিস্তান, সামথিং লাইক দ্যাট। এরকম একটা গান সে বলছিল। সো পাকিস্তান স্টেটকে তারা একটা এনিমি স্টেট হিসেবে গণ্য করছে, এবং আমাদের এখানে যখন যেখানে যে যা প্রবলেম করছে তাকে পাকিস্তানের সাথে ট্যাকল করছে। এবং এই পুরো সময়টা ইউ আর আইদার জঙ্গি অর যুদ্ধপরাধী, এই দুই শব্দ। আপনি ইউ গো ব্যাক নাও টু দ্য আর্কাইভ, ইউ শো মি ওয়ান লেকচার উইদাউট দিস টু ওয়ার্ড, জঙ্গি আর যুদ্ধপরাধী। একটা হচ্ছে 9/11 এর প্রজেক্ট, জঙ্গিবাদ, যে জঙ্গিবাদকে সেল করে এই সরকার তার ইমেজ বিল্ডিং এর চেষ্টা করছে, এই সরকার ক্ষমতা থাকার চেষ্টা করছে। যখন আমেরিকা স্যাংশন দেওয়া শুরু করলো, তখন আমেরিকাকে বলা শুরু করলো, এই 20 ঘন্টা যাত্রা করে আটলান্টিক পার হয়ে আমার যাওয়া দরকার, আমেরিকা যাওয়া দরকার। যখন থেকে র্যাবের উপর স্যাংশন, ভিসা পলিসি আরোপ করলো, তখন থেকে কিন্তু আমেরিকা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হয়ে গেল।
কারণ তারা দ্য ভেরি নেচার অফ আওয়ামী লীগ এটাকে অস্বীকার করা শুরু করবে, এবং এটা অস্বীকার করার কারণে তারা শত্রু রাষ্ট্রে পরিণত হবে। তবে এই জায়গায় ঠিক আছে, একটা কথা বলে রাখি, আমাদেরকে আমেরিকাকে প্রশ্ন করা উচিত যে তুমি যে 2023 সালে যে ভিসা পলিসিটা দিলা, পলিসির ইমপ্লিকেশনটা বলো, ইউ টেল দ্য ট্রুথ নাও। জাতি হিসাবে এটা আমাদের উচিত এই প্রশ্নটা আমেরিকাকে করা। তুমি তো ইটস আ কাইন্ড অফ, এটা একটা প্রতারণা, তুমি যে ভিসা পলিসি আরোপ করলা, এবং তারা তাদের নোটে বলেছে ইলেকশনে ফ্রড হয়েছে, ইলেকশনে এটা ইট ওয়াজ নট ফ্রি এন্ড ফেয়ার। They accepted, but why you did not implement your visa policy? Why it is not yet implemented? We have to ask that question to the America again. Otherwise, জাতি হিসাবে যদি আমরা এই প্রশ্নগুলো কোনো করতে না পারি, এটা আমরা কখনোই আমাদেরটা কখনো নিয়ে চিন্তা করতে পারি। এবং এই সারা জীবন এই 54 বছর ধরে আমরা অন্যের প্রেসক্রিপশনে চলছি, আমাদেরকে এখনো ওই অন্যের প্রেসক্রিপশনে চলতে হবে। এবং আমরা এখানে দেখি, ওই যে বললাম ম্যাকিয়াভেলিয়ান ন্যাশনালিস্ট, তারা কি করছে, একদিকে এই দুটো রাষ্ট্রের সাথে এক ধরনের শত্রুতা বজায় রাখছে, অন্যদিকে আবার ইন্ডিয়া এবং চায়নার সাথে এক ধরনের তার স্ট্র্যাটেজিক যে রিলেশনটা সেটা আবার থার্ড কম্পোনেন্ট, যেটাকে আমরা কি বললাম যে ম্যানিকিয়ান ওয়ার্ল্ড ভিউটাকে রাখা, একেবারে ডিহিউম্যানাইজ করে ফেলা, অপোজিশনকে ডিহিউম্যানাইজ করা, ডেমোনাইজড করা। আমি এখানে ইউজ করছি দ্য টার্ম ডেমোনাইজ। এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে বিএনপি জামাত এক্সিস্টিং যারা ছিল, এদেরকে পুরো ডেমোনাইজ করা হয়েছে, যেটা মানুষের মধ্যে পড়ে। আজকে একটা ছেলেকে হলে ধরা হয়েছে শিবির করে, if he is identified as a শিবির, that means he doesn't have any identity, kill him. The killing was legitimate if he is identified as শিবির, জামাত or ছাত্র দল, whatever it is. এই যে অপোজিশনকে একটা ডেমোনাইজ করা, এই যে ম্যানিকিয়ান ওয়ার্ল্ড ভিউকে ধারণ করা, তাদেরকে হত্যা করা, গুম করা, রাষ্ট্রীয় মদদে করা, এই কাজগুলো করা হয়েছে। দিস আর দ্য ফোর বেসিক। এখানে আমি আরো কিছু কথা বলার ছিল, সেগুলো আপাতত বলতেছি না, আমি একাধিক নোট পাচ্ছি। এখন আমি এই যে কম্পোনেন্টটা এখানে এতক্ষণ আলোচনা করলাম, এটা কেন আমি বাঙালি আওয়ামিজম বলতেছি, এখানে আমি প্লেনলি বললাম যে এখানে এটা বাঙালি ন্যাশনালিজমের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে, এইটাকে আরো এক্সক্লুসিভ করা হয়েছে। এইটা একটা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এইটাকে আরো বেশি শানিত করা হয়েছে। এটার মেম্বারশিপটা ইটস লাইক কালেমা পড়ার মতো, জয় বাংলা বলো আমার কাছে চলে আসবে, ইটস লাইক জয় বাংলা ওয়াজ দ্য কালিমা। এই কালিমা পড়ার মধ্য দিয়ে তারা এইটার মধ্যে নিত। এটার বাইরে যারা অবস্থান করে তারা ওই এটার বাইরে এন্টি আওয়ামী লীগ, ওই পাকিস্তানি এরা, এবং এরা ব্রিং এন্টি পাকিস্তান রেটরিক। পাকিস্তানকে তারা বারবার টেনে আসছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটা সবসময় আওয়ামী লীগ এই কাজটা অল দ্য টাইম তারা করছে। থার্ড যেটা, সেটা হলো যে এখানে যে কনসাসনেস অফ ইন্ডিপেন্ডেন্স ওয়ার, আমি এইটাকেই বলতেছি যে এইটাই আওয়ামিজম। সো বাঙালি আওয়ামিজম, এখানে একটা এথনো, একটা পপুলিস্ট রেজিম এখানে এস্টাবলিশ হয়েছিল।